আপনারা শুনছেন ভূতেশ্বর প্রেজেন্স। সত্যি ভূতের ঘটনা। নমস্কার, তোমাদের সাথে আছি আমি ভূতেশ্বর। আজ আবার হাজির হয়েছি সত্যি ভূতের ঘটনার এপিসোড 22 নিয়ে। আজকের ঘটনাটা লেখক সুব্রত দাসের জীবনে ঘটেছে, আর তিনি এই ঘটনাটা লিখে পাঠিয়েছে। তো আজকে আর সময় নষ্ট না করে চলো ঘটনাটা শুনে আসা যাক। রাতের অন্ধকারে বসে আছি নিজের ঘরে। জানালা দিয়ে রাস্তার আলো চোখে মুখে এসে পড়ছে। আমি ভাবনার আকাশে নিজেকে উড়িয়ে আজ জীবনের কিছু ব্যাপার তুলে ধরতে চাইছি। তবে আজ অন্য কারোর ঘটনা নয়, আজ আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে চাইছি তোমাদের সাথে। জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, তবুও আজ এই ভূত চতুর্দশীর দিনে ঘটনাটা শোনানোর লোভটা আমি সামলাতে পারলাম না। তাই আর কোনো হেয়ালি না করেই ঘটনাটা শুরু করছি। আচ্ছা, তোমরা কি মাকড়সা চেনো? তাতে কি ভয় পাও? কখন কি দেখেছ মধ্যরাত্রে এক ঝাঁক মাকড়সা মানুষের অবয়ব নিয়ে তোমার পাশে শুয়ে আছে? যখন তাকে ছুতে যাও আর ঠিক তখনই মাকড়সা দিয়ে তৈরি করা পুরো শরীরটা বিক্ষিপ্ত হয়ে চারিদিকে ছড়িয়ে যায়। তোমার সারা শরীরে সে বিলবিল করে ঘুরে বেড়ায়। জানি না এমন অভিজ্ঞতা তোমাদের আছে কিনা, তবে আমার আছে। আমার সাথে প্রতিদিন এমন কিছু ঘটনা ঘটে যার সমাধান আমার পরিবার, ডাক্তার, এমনকি কোনো তান্ত্রিকও দিতে পারেনি। তবে ঘটনাটা শুরু কবে থেকে হয়েছে তা আমার নিজেরও ঠিক মনে নেই। তবে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখনই আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটে, আর আজকে সেই ঘটনাই তোমাদের বলছি। আমার নাম সুব্রত দাস, বাড়ি বনগাঁ, কলেজের একজন ছাত্র। এবার 3য় সেমিস্টারে পদার্পণ করেছি। সারাদিন পড়াশুনো, লেখালেখি আর বাড়ির টুকটাক কাজ করতে করতে আমার দিন কেটে যায়। বাড়িতে আমি ছাড়াও মা ও বাবা আছে, আর দাদা বৌদি আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে থাকে। আজও স্পষ্ট মনে আছে, প্রথম যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন ছিল কালী পূজা, ভূত চতুর্দশীর অমাবস্যা। তার উপর সেদিন ছিল সূর্যগ্রহণ। তাই সকাল থেকে শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করেছিল। গ্রহণের আগেই আমাদের বাড়ির সবাই খেয়ে নিয়ে যে যার ঘরে শুয়েছিলাম। হঠাৎ করে মা এসে বলে, কি রে, বিকেলে মন্দিরে যাবি তো? আজকেই তো কালী পুজো। আমি একটু চুপ করে থাকি। যাব কিনা ভাবছিলাম। আসলে মাঝে মাঝে কোথাও যেতে ইচ্ছা করে না। নিজের ঘরে বসেই খাতা কলম নিয়ে লিখতে ভালো লাগে। তবে আজ কেন জানি না যেতে ইচ্ছে হয়। আমি মায়ের কথার জবাবে বলি, হ্যাঁ মা, যাব। তুমি আর বাবা যাবে তো? আমাদের বাড়ির সামনে 5 মিনিট হাঁটলেই মন্দির। মা মৃদু কণ্ঠে বলে, যেতে তো হবেই বাবা, মন্দিরের পুজোতে না থাকলে কি হয়? আমিও শান্ত গলায় বলি, হ্যাঁ তাই তো, থাকতে তো হবেই। তুমি সন্ধ্যার সময় চলে যেও, আমি তারপরেই আসব। একসাথে রাতে প্রসাদ খেয়ে বাড়ি ফিরে আসব। হ্যাঁ, আমি সেটাই বলতে এসেছিলাম। যাই, আমি গুছিয়ে নিই। কথাটা বলে মা চলে যায় নিজের কাজ গোছাতে। আমিও সময় নষ্ট না করে দু চোখ বন্ধ করে ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকি।
কখন চোখ লেগে যায় তা আমার খেয়াল নেই, তবে হঠাৎ করে মায়ের ডাকে আমার ঘুম ভাঙে। চোখ খুলতে দেখতে পারি মা সামনেই দাঁড়িয়ে আছে আর আমাকে বলছে, এই, আমরা যাচ্ছি। তুই সন্ধ্যার পর ঘরের দরজা জানালা লাগিয়ে চলে আসিস। আমাদের একতলা ছোট্ট বাড়ি, 3টে রুম। এই বাড়ি গোছাতে খুব একটা খারাপ লাগে না। আমি প্রায় বাড়ির সমস্ত গোছগাছ করে দিই মাকে। তাই আমি হাই তুলে ঘুম জড়ানো গলায় বলি, আচ্ছা তোমরা যাও, আমি কিছুক্ষণ পরে আসছি। মা বাবা মন্দিরের দিকে এগিয়ে যায়। আমি বাড়িতে একা। একটু বিছানায় আড়মোড়া ভেঙে নেই। বাইরে সন্ধ্যা লাগতে শুরু করেছে। চারপাশে ঘন কালো অন্ধকারও জমতে শুরু করেছে। তবে আজকের এই অন্ধকারটা যেন অন্য দিনের তুলনায় বেশি গাঢ়। মনের মধ্যে অদ্ভুত একটা শিহরণ খেলে যায়। আজ যে ভূত চতুর্দশী। এই দিনটি 14 পুরুষের জন্য উৎসর্গ করা হয়। এই বিশেষ দিনে পূর্বপুরুষরা মর্তে আসেন। সাধারণ মানুষের ধারণা অনুযায়ী এই 14 পুরুষ জল, মাটি, বাতাস ও অগ্নির সঙ্গে মিশে রয়েছেন। আর এজন্যই মূলত মাটির মধ্যে জন্মানো 14টি বিশেষ সাক্ষ্যে 14 পুরুষদের উৎসর্গ করা হয় ভূত চতুর্দশীর দিনটি। এজন্যই মাছকে শাক রান্না করেছিল। আমি আর বিছানায় থাকতে পারি না। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে বসি। বাইরে কল থেকে হাত মুখ ধুয়ে আসি। এতক্ষণে চারপাশে অন্ধকারে ছেয়ে গিয়েছে। আমি তাড়াতাড়ি ঘরের মধ্যে প্রবেশ করি। ঘরের আলোগুলো জ্বালিয়ে দিতে হবে। সুইচে চাপ দিতেই আলোগুলো একবার জ্বলে ওঠে। তারপর সাথে সাথেই সব নিভে যায়। সারা বাড়ি জুড়ে অন্ধকার বিরাজ করছে। আমি জানালা দিয়ে সামনের দিকে তাকাই, আর সামনে তাকাতেই অবাক হয়ে যায়। সামনের বাড়িতে দিব্যি আলো জ্বলছে, অথচ আমাদের বাড়িতে আলো জ্বলছে না। আমি আর সময় নষ্ট না করে ফোনের টর্চ জ্বালিয়ে দেশলাই খুঁজতে যাই। সব ঘরে খুঁজেও কোনো কিছু খুঁজে পায় না। একবার বিদ্যুতের কাট আউটের সামনে যাই, দেখার চেষ্টা করি কি হয়েছে, কিন্তু কিছুই বুঝতে পারি না। মোটামুটি সবই তো ঠিক আছে। আমি এবার নিজের ঘরে চলে আসি, আর তখনই অনুভব করি ঘরের মধ্যে কোনো কারণে উষ্ণতা ক্রমশ বেড়েই চলেছে। মনের মধ্যে অস্বস্তি ভাবটা প্রকট হচ্ছে। ইচ্ছে করছে এখনই ঘর থেকে বেরিয়ে যাই। আর তখনই ঘরের মধ্যে থেকে কারোর হেঁটে চলার শব্দ শুনতে পাই। কিন্তু টর্চের আলোতে তাকে কোথাও দেখতে পারি না। ভয়টা ক্রমশ বাড়তে থাকে। কি করব কিছুই বুঝতে পারছি না। আমি সামনের দিকে এগিয়ে যাই, আর ঠিক তখনই ফোনটা বন্ধ হয়ে যায়। অথচ ফোনে পুরো চার্জ ছিল। বন্ধ হবার কোনো সম্ভাবনাই ছিল না। তাহলে কেন বন্ধ হলো? আমি সেটা বোঝার চেষ্টা করছি। ঠিক এই সময় অদ্ভুত একটা শব্দ জানালার ওপারে হতে থাকে। আমি তখন জানালার দিকে তাকাই, আর তখনই অদ্ভুত একটা দৃশ্য দেখতে পারি। আমি দেখি যে জানালার ফাঁক দিয়ে একটা একটা করে গাদাখানিক জোনাকি প্রবেশ করছে। আর দেখতে দেখতে সেই জোনাকি একটা একটা করে জটলা পাকিয়ে মানুষের অবয়ব নিয়ে নেয়। আর তা দেখেই আমার ভয়ে সারা শরীর কেঁপে ওঠে। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। হঠাৎ করে ওই জোনাকি মানুষ আমার দিকে এগিয়ে আসতে থাকে। অদ্ভুত তার হাঁটার ভঙ্গি, যেন কোনো পাথুরে মূর্তি হেঁটে হেঁটে আমার কাছে এগিয়ে আসছে।
আমি কি করব তাই ভাবতে থাকি। ঘর থেকে পালিয়ে যাব কিনা ভাবছি। আর তখনই ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ হয়। সাথে সাথে বাবার কণ্ঠস্বর ভেসে আসে, সুব্রত, কোথায় রে তুই? ঘরের দরজা লাগিয়েছিস কেন? কথাটা শোনা মাত্র আমি পেছনে ফিরে তাকাই। তখনই বিদ্যুৎ চলে আসে, সারা ঘরে আলোয় ভরে ওঠে। আমি তখন সামনে তাকাই, কিন্তু সেখানে কিছুই নেই। চারপাশে রঙিন আলো জ্বলে আছে। আমি হতভম্বের মতো দাঁড়িয়ে থাকি। আবার বাবার কণ্ঠস্বর ভেসে আসে, কি রে, কোথায় তুই? দরজা খুলে দে তাড়াতাড়ি। আমি তখনই তাড়াতাড়ি করে দরজার কাছে চলে আসি। দরজা খুলে দিতে দিতে বাবার কাছে জিজ্ঞাসা করি, বাবা, দেশলাই কোথায় রেখে গিয়েছিলে? এতক্ষণ কারেন্ট ছিল না, দেশলাই খুঁজেই পেলাম না। বাবা আমার কথা শুনে অবাক হয়ে যায়। আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, মানে কি সব বলছিস? তোর মাথা ঠিক আছে তো? এতক্ষণ তো কারেন্ট ছিল, আমি এসেও দেখছি ঘরের বাতি জ্বলছে। আর তুই দেশলাই দিয়ে কি করবি? সত্যি করে বল তো, তুই বিড়ি সিগারেট খাচ্ছিস না তো? না না বাবা, আমি ওইসব খাই না। তবে এতক্ষণ সত্যিই কারেন্ট ছিল না। আমি হন্য হয়ে সারা বাড়ি দেশলাই খুঁজেছি। তারপর অদ্ভুত, কথাটা বলতে গিয়েও যেন বলতে পারলাম না। এতে বাবা কি ভাববে, তাই ব্যাপারটা চুপ করে গেলাম। তিনি আমার কথা শুনে বলে, কি বলছিস? তাড়াতাড়ি গুছিয়ে নে, মন্দিরে চল। আমি আর কোনো কথা না বলে জামা কাপড় পরে গোছগাছ করে নিতে থাকি। তবে মনের মধ্যে অদ্ভুত একটা ভাবনা সবসময় চলছে। বাবা সত্যি যদি দেখতে পারে যে ঘরে আলো জ্বলছে, তবে আমি আলো জ্বালানোর পরেও কেন অন্ধকার ছিল? আর ওই জোনাকি দিয়ে তৈরি হওয়া মানুষের আকৃতিটাই বা কে? এসব কি ঘটছে আমার সাথে? রে, আর কতক্ষণ? তাড়াতাড়ি গুছিয়ে বের হ। বাবার কণ্ঠস্বর শুনে আমি বাস্তবে ফিরে আসি। বাবাকে জবাব দিই, এই তো আসছি। কথাটা বলেই আমি বাইরে বেরিয়ে আসি। মনের মধ্যে একরাশ ভাবনা তখনও কিলবিল করছে। তবে কোনো ক্রমে নিজের মনে সাহস সঞ্চার করে আমি কালী মন্দিরের দিকে এগিয়ে যাই। পুজো শেষ করে রাতের বেলায় বাড়ি ফিরে আসি। তবে মনের মধ্য থেকে সন্ধ্যায় ঘটে যাওয়া ব্যাপারটা তখনও বিরক্তি সৃষ্টি করছে। তবুও কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে নিজের ঘরে চলে আসি। সেই খোলা জানালার সামনে এসে দাঁড়াই। বাইরে কালো অন্ধকার জমে আছে, আকাশের তারাগুলো ঝিকিমিকি করছে। আমি দূরের বাঁশবাগানের দিকে তাকিয়ে আছি। বাঁশবাগানের মধ্য থেকে ঝিঝির ডাক ভেসে আসছে। তার সাথে এক ঝাঁক জোনাকি যেন বাঁশবাগানের প্রতিটা পাতায় জ্বলজ্বল করছে। মনের মধ্যে ভয়টা বাড়তে থাকে। তাই আর জানালার সামনে দাঁড়ানোর সাহস হয় না। তাড়াতাড়ি নিজের বিছানায় এসে ঘুমানোর চেষ্টা করি। আর কিছুক্ষণের মধ্যেই দু চোখে ঘুম নেমে আসে। মধ্যরাত, হঠাৎ করে কোনো একটা শব্দে ঘুম ভেঙে যায়। শব্দটা যে কিসের সেটা আমি নিজেও বুঝতে পারি না। তবে ঘুম ভাঙতে নিজেকে দেখি আমি জানালার সামনে দাঁড়িয়ে আছি। এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছি। সামনে এক ঝাঁক জোনাকি যেন মানুষের অবয়বে নৃত্য করছে। ঝিঝি পোকার ডাকি যেন তাদের নাচের উৎস। তবে দেখতে দেখতে একটা জোনাকি অবয়ব থেকে অনেকগুলো হয়ে যায়। এখন সামনে 4-5টা মানুষের অবয়ব দাঁড়িয়ে আছে। আর এটা দেখেই আমার ভয়টা আরও বেড়ে যায়। চোখ দুটো বিস্ফারিত হয়ে যায়। মুখ দিয়ে একটা শব্দ বের করার শক্তি নেই। এতবার করে জানালা থেকে সরে আসার চেষ্টা করছি, কিন্তু সেখান থেকে এক বিন্দুও নড়তে পারছি না। আমি অনেক কষ্টে
এক পা করে পিছিয়ে আসি। সারা শরীর কাঁপছে। জানালার ওপারে দাঁড়িয়ে থাকা অন্ধকারগুলো এখনো আমার জানালার দিকে তাকিয়ে আছে। তবে আমি তাদের দৃষ্টি উপেক্ষা করে নিজের বিছানার দিকে তাকাই। আর তখনই সব থেকে বড় ধাক্কাটা খাই। এই অন্ধকারের মধ্যেও আমি স্পষ্ট দেখতে পারছি আমার বিছানায় একজন মানুষ শুয়ে আছে। আর তার চোখ, কান, হাত, মুখ, পুরো শরীর আমার মতো দেখতে। কেউ যেন আমার ক্লোন তৈরি করে আমার বিছানায় শুইয়ে রেখেছে। এটা দেখেই আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায়। মুখ দিয়ে কোনো কথা বের করতে পারছি না। বেশ কিছু সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকি। সামনে আমার মতো দেখতে একটা অবয়ব শুয়ে আছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কিছু একটা ভেবে নিয়ে ঠিক করলাম, এই ছেলেটাকে এখনই ডেকে ঘর থেকে বের করে দেব। আমার ঘরে সে কি করছে? আর বাবা মা এসব দেখলে ভয় পেয়ে যাবে। তাই আমি বুকে সাহস সঞ্চার করে এগিয়ে যাই বিছানার কাছে। দূর থেকেই ডাক দিই, এই যে শুনছো? এই এই আমার কথা শুনতে পারছো? তুমি আমার ঘরে কি করছো? সামনের মানুষটা কোনো কথার জবাব দেয় না। সে অকাতরে ঘুমাচ্ছে। তবে এই ঘুম যেন কখনোই ভাঙবে না। আমি আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারি না। তখনই এগিয়ে যাই বিছানার কাছে। আমি ওই মানুষটাকে গায়ে হাত দিয়ে ডাকতে যাই। আর হাত তার শরীর স্পর্শ করতেই আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আমার হাত তার শরীর স্পর্শ করতেই আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আমি সাথে সাথে হাত টান দিই আর অনুভব করতে পারি তার শরীর বরফের মতো ঠান্ডা। এমন ঠান্ডা হয়তো কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তাকে রেফ্রিজারেটরে রাখলে হয়। আমার সারা শরীর কাঁপতে শুরু করে দিয়েছে। নিঃশ্বাস নিতেও রীতিমতো কষ্ট হচ্ছে। আর তখনই ঘটে সব থেকে ভয়াবহ ঘটনা। সামনের মানুষটা চোখ খোলে, কিন্তু তার চোখ যে টকটকে লাল। কেউ যেন চোখের মধ্যে রক্ত ঢেলে দিয়েছে। সে আমার দিকেই তাকিয়ে আছে। আর তখনই তার মুখে কুৎসিত হাসি খেলে যায়। সাথে সাথে তার শরীরটা একটু একটু করে পরিবর্তন হতে শুরু করে। তার আস্ত শরীরটা ছোট ছোট মাকড়সাতে রূপান্তরিত হচ্ছে। আর সেই ছোট ছোট মাকড়সাগুলো সবই জানালা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারি না। সেখানেই মাথা ঘুরে পড়ে যায়। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙে আমার। সামনে তাকিয়ে দেখি মা সামনে দাঁড়িয়ে আছে। সে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি রে, তোর কি হয়েছিল? রাতে চিৎকার করে উঠেছিলি কেন? মায়ের কথা শুনেই আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায়। রাতের কথাগুলো মনে পড়ে। রাত্রে যে ঘটনার সম্মুখীন হয়েছি তা কাউকে বলা যাবে না। বাবা মা চিন্তা করবে। তাই আমি নিজেকে সামনে নিয়ে জবাব দিই, ওই কোথায় রাত্রে চিৎকার করলাম? আমার তো কিছুই মনে পড়ছে না। ছাড়, চল তোকে খেতে দিয়েছি, খেয়ে নে তাড়াতাড়ি। আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলতেই মা চলে যায়। আমিও বিছানা থেকে উঠে বাথরুমে চলে যাই। এরপর বেশ কয়েকদিন চলে যায়। সব কিছুই স্বাভাবিক চলছিল। আর ভয়াবহ কোনো কিছুই হয় না। আমিও এই কয়দিনে ওই ঘটনা দুঃস্বপ্ন ভেবেই ভুলে গিয়েছিলাম। তবে সেটাই যে আমার ভুল ধারণা ছিল তা আমি হাড়ে হাড়ে টের পাই সেদিন রাতেই। সেদিন রাতে আমি ডিনার করে একটু ছাদে যাই হাঁটাহাঁটি করতে। তখন রাত 9:30 বাজে। আকাশে চাঁদও উঠেছে। বাঁশবাগানের উপরে চাঁদের আলো পড়তেই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি ফোনে একটা গান চালিয়ে দিয়ে চাঁদের দিকে তাকিয়ে আছি। মনটা বড্ড উতলা হয়ে আসছে। মনে হচ্ছে রাতের জোনাকি হয়ে চাঁদের বুকে ঘুরে বেড়ায়। উঠতে উঠতে
দেশ দেশান্তর ছেড়ে বহু দূরে চলে যায়। তবে হঠাৎ করেই আকাশ বরাবর একটা বিদ্যুতের ঝিলিক খেলে যায়, আর সাথে সাথেই আকাশের বুক চিরে কোনো জীবেরা যেন বাঁশবাগানের মধ্যে নেমে আসছে। তারা মানুষের মতো দেখতে হলেও মানুষ নয়। তাদের হাত পা অনেক বড় বড়। তারা মাটিতে হাত দিয়ে বসে আছে, অথচ তাদের এক একজনের উচ্চতা যেন ওই বাঁশগাছের থেকেও বেশি। এত বিশাল যে দেখে মনে হয় তারা এই পৃথিবী শেষ করে দেবে। পরপর ৩-৪ জন চার পায়ে দাঁড়িয়ে আছে। তাদের চোখ আমার দিকে নিবদ্ধ। তারা যেন আমাকেই দেখছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তবে সেখানে দাঁড়িয়ে থাকার সাহস আমার আর হয় না। আর তখনই পেছন থেকে বাবার কণ্ঠস্বর ভেসে আসে। কে রে সুব্রত, ওদিকে কি দেখছিস? বাবার কণ্ঠস্বর শুনে আমার দেহে জান ফিরে আসে। আমি নিজেকে সামনে নিয়ে বাবার দিকে তাকাই। মৃদু কাঁপা কাঁপা গলায় বাবাকে বলি, বাবা, ওই বাঁশবাগানের দিকে তাকিয়ে দেখো, ওখানে কি রয়েছে। আমার কথাটা শুনে বাবা সামনে এগিয়ে আসে। সামনের দিকে তাকিয়ে বলে, কোথায়? কিছুই তো নেই। চল নিচে চল, অনেক রাত হয়েছে। বাবার কথা শুনে আমি সামনে তাকাই, কিন্তু সত্যি সেখানে কিছুই ছিল না। বাঁশবাগানের মাথার উপর শুধুমাত্র চাঁদটাই দেখা যাচ্ছে। সেই বিশাল বিশাল মানুষগুলো আর নেই। তারা কোথায় গেল? আমি আর ভাবতে পারছি না। ভয়ে সারা শরীর কাঁপছে। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে তখনই নিজের ঘরে চলে আসি। কম্বল মুড়ি দিয়ে সব কিছুই ভাবতে থাকি, কিন্তু কিছুই বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। আর এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না। হঠাৎ করেই পাশে থাকা ফোনটা বেজে ওঠে। ঘুম জড়ানো চোখে আমি পাশে থাকা ফোনটা নিজের হাতে তুলে নেই। চোখ না খুলেই কল রিসিভ করে কানের কাছে এনে বলি, হ্যালো, কে বলছেন? অপর প্রান্ত থেকে কোনো কথা ভেসে আসছে না। আমি আবার জিজ্ঞাসা করি, কি হলো? আপনি কথা বলছেন না কেন? এত রাত্রে কোথায় ফোন করেছেন? এবারেও কোনো জবাব আসে না। তবে গঙ্গানির মতো অদ্ভুত একটা শব্দ ভেসে আসে, যা শুনে আমার বুকটা কেঁপে ওঠে। চোখের ঘুম তখনই পালিয়ে যায়। আমি অন্ধকারের মধ্যে বিছানায় উঠে বসি। ভয়ের তো কণ্ঠে বলি, কে কে ফোন করেছেন? কে আপনি? আমার কাছে কি চান? আর তখনই সেই বীভৎস হাসি ও তার কণ্ঠস্বর ভেসে আসে, তোকে চাই, তোর জায়গা চাই, তোর মধ্যেই 1000 বছর বেঁচে থাকতে চাই। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই ফোনটা কেটে যায়। ভয়ে আমার বুক ঠান্ডা হয়ে গিয়েছে। যে নম্বর থেকে ফোন এসেছিল আমি সেটাই খোঁজার চেষ্টা করি, কিন্তু ফোনে সেই নম্বর নেই। কেউ যেন ফোনই করেনি। আর এটা দেখেই আমার বুকটা কেঁপে ওঠে। মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। আমি কি করব তাও বুঝতে পারি না। আর তখনই কোনো তরল যেন আমার সারা গায়ে ছিটিয়ে পড়ছে। আমি ফোনের টর্চটা জ্বালিয়ে দেখতে যাই, আর সেটাই যেন সব থেকে বড় ভুল করি। টর্চের আলো জ্বালতেই দেখতে পারি ফ্যানের সাথে একটা শরীর ঝুলে আছে, কিন্তু তার মুখ সামনের দিকে। তাই পেছন থেকে তার মুখ দেখতে পারছি না। তবে শরীরটা যেন হাওয়ায় মৃদু দুলছে, একটু একটু করে আমার দিকে ঘুরে আসছে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি সেই ঝুলন্ত শরীরের দিকে। শরীরটা যত দেখতে পারছি ততই অবাক হয়ে যাচ্ছি। শরীরটা দেখতে পুরো আমার মতো। তার হাত, পা, পিঠ, এমনকি তার গায়ে যে গেঞ্জিটা পরা আছে সেটাও যেন আমার।
আর এটা বুঝতে পেরেই আমার ভয়ে শরীর ঠান্ডা হয়ে যায়। বিস্ফারিত হয়ে সামনের দিকে তাকিয়ে থাকি, আর তখনই ঝুলন্ত শরীরের মুখটা আমার দিকে ঘুরে তাকায়। তা দেখেই আমার কলিজা শুকিয়ে যায়, যেন প্রাণ এখনই বেরিয়ে যাবে। ফোনের টর্চের আলোতে দেখতে পারি সামনে যে ঝুলে আছে সে আর কেউ নয়, অবিকল আমারই মতো দেখতে আরেকজন মানুষ। তার চোখের কোটরে লাল লাল দুটো কয়লা যেন জ্বলজ্বল করছে, গলা কেটে দরদর করে রক্ত পড়ছে। আর তখনই সাথে সাথে সেই ঝুলন্ত লাশটা শব্দ করে হেসে ওঠে। তার হাসিতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আমি আর কিছু ভাবতে পারি না, তখনই চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। চোখে জলের ছিটা লাগে, সাথে বাবার কণ্ঠস্বরে ঘুম ভাঙে আমার। চোখ খুলে সামনে তাকাই, বাবা আমাকে জিজ্ঞাসা করে, কে রে, তোর কি হয়েছে? এমনভাবে চিৎকার করে উঠলি কেন? আমি ভয়ার্ত চোখে চারপাশে দেখতে থাকি। না, এখন আর কেউ নেই আশেপাশে। আমি নিজেকে কোনো রকমে সামলে নেই, কাপা কাপা গলায় জবাব দেই, ও ও আমার পেছন ছাড়বে না, সবসময় আমার সাথে আছে। ও আমাকে মেরে ফেলবে আমাকে। বাবা আমার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, সুব্রত, কি হয়েছে তোর? কি ভুলভাল বলছিস? সত্যি করে বল তো, কি হয়েছে তোর? আমি আর কোনো হেয়ালি না করে সমস্ত ঘটনাটা বাবাকে খুলে বলি। বাবা আমার কথা শুনে চুপ হয়ে যায়। মা বাবার পেছনে এসে দাঁড়ায়। বাবা কিছুক্ষণ চুপ করে থাকার পর বলে, এত ভাবিস না, এখন ঘুমা, কালকে কোনো একটা ব্যবস্থা করা যাবে। আমিও চাই না বাবা মা এই ব্যাপারে চিন্তা করুক, তাই কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে আবার ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম ভাঙতে একটু বিলম্ব হয়। তার মধ্যেই বাবা সকালে কাউকে ডেকে বাড়িতে নিয়ে আসে। বাবা বাইরে থেকে ডাক দেয়, সুব্রত, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয় তো। আমি তখনই হাত মুখ ধুয়ে বাইরে বেরিয়ে আসি। বাইরে আসতে যেন একটু চমকে যায়। বাড়ির উঠোনে বসে আছে রতন পাল। তিনি আমাদের এই গ্রামেই থাকে। তান্ত্রিক টাইপের একজন ব্যক্তি। তিনি গ্রামে জল পড়া, তেল পড়া, গা ঝেড়ে দেওয়া সহ অনেক রকমই কাজ করে। তিনি আমাদের বাড়িতে কেন এসেছে সেটাই বুঝতে পারছি না। তবে আমি তার সামনে যেতেই তিনি গম্ভীর স্বরে বলে, বাবা, এদিকে এসো তো একটু। তার কথা মতো আমি তার সামনে যাই। তার সামনে যেতেই তিনি আমার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। কিছু একটা ভেবে নিয়ে গম্ভীর স্বরে বলে, তোমার সাথে কি ঘটছে আমাকে একটু খুলে বলো। আমি তখন তাকে সব ঘটনা খুলে বলি। সব ঘটনা শুনে তার কপালে চিন্তার ভাঁজ পড়ে। তিনি বাবার দিকে তাকিয়ে বলে, একবার এদিকে এসো তো। তোমার ছেলের সাথে যা হচ্ছে তাই নিয়ে তোমাকে কিছু বলার দরকার। বাবা সামনে এগিয়ে আসে। রতন পাল তখন বাবাকে বলতে শুরু করে, তোমার ছেলের সাথে যা হচ্ছে তা স্বাভাবিক কোনো কিছু না। আসলে তোমার ছেলে এমন কিছু দেখতে পারে যা এই দুনিয়ার জিনিস নয়, তারা থেকে উল্টো দুনিয়ায়। সহজ কথায় বলতে, একটা আয়নার সামনে যখন তুমি গিয়ে দাঁড়াও, তখন আয়নার উপর তোমার যে ছবি ফুটে ওঠে সেটাই উল্টো দুনিয়া। সেটাকে নরকও বলা যেতে পারে। আর সেখানে হয়তো তোমার আমার মতোই কোনো না কোনো মানুষ আছে যারা এই দুনিয়ায় আমাদের সাথে যোগাযোগ করতে চায়। আর এমনটাই সুব্রতর সাথে ঘটছে। তারা সুব্রতর মাধ্যমে এই পৃথিবীতে আসতে চায়। তবে এই মনুষ্য সমাজ সেই সব বিশ্বাস করে না, কারণ এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। বিভিন্ন পৌরাণিক গ্রন্থে অল্প বিস্তারে এইসব ব্যাপারে লেখা আছে,
তবে এটা খুব ভালো কিছু নয়। অন্য দুনিয়ার প্রাণীরা এই দুনিয়ার মানুষের সাথে যোগাযোগ করে। তারা এখানে নিজেদের বংশ বিস্তার করতে চায়। এতে করে তোমার ছেলের সত্তা বিলুপ্ত হয়েও যেতে পারে। তাই তোমার ছেলেকে চোখে চোখে রাখবে। এই ব্যাপারে আমিও বিশেষ কিছু জানি না, তবে ওর দেহবন্ধনের একটা মাদুলি করে দিতে পারি। যতদিন এই মাদুলি সুব্রতর শরীরে থাকবে ততদিন সে আর এসব দেখতে পারবে না। কথাটা শুনে বাবা যেমন অবাক হয় তেমনি আমিও অবাক হই। তবে মনের মধ্যে অদ্ভুত একটা রহস্য খেলে যায়। সত্যি যদি উল্টো দুনিয়া থেকে থাকে তাহলে তো অবশ্যই সেই দুনিয়ায় আমাদের যাওয়ার রাস্তা আছে। সেটা কি কখনো পাবো? ভাবনা থাকতে থাকতেই বাবা আমার হাতে একটা মাদুলি বেঁধে দেয়। আর এই মাদুলি বাঁধার পর থেকে অস্বাভাবিক সেই ব্যাপারগুলো ঘটা বন্ধ হয়ে যায়। আমি নির্ভয়ে দিন যাপন করতে থাকি, আর কোনো সমস্যা হয় না। এটাই ছিল ক্লাস 9-এর ঘটনা। এতদিন হাতে মাদুলিটা ছিল, সেসব কাহিনী তাই ভুলতে বসেছিলাম। তবে 1 সপ্তাহ আগে মাদুলিটা হারিয়ে গিয়েছে। আমি এখনো বাড়িতে জানাইনি। তবে প্রতিনিয়ত চোখের সামনে অদ্ভুত কিছু ঘটছে। তবে এখন আর ভয় লাগছে না, বরং এই ব্যাপারে দেখার ও জানার আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আজ তাহলে এই পর্যন্তই থাক। তোমরা যদি আমার পরবর্তী অনুভূতি জানতে চাও তবে জানিও। আমি এই রাতের বেলা একটু বাইরে গিয়ে ঘুরে আসি আর দেখে আসি বাঁশবাগানের মধ্যে দাঁড়িয়ে থাকা বিশাল বড় বড় মানুষগুলো আসলে কারা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি। আজকের ঘটনাটা এ পর্যন্তই। তবে ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্রতি সপ্তাহে এমন নিত্য নতুন ঘটনা ও গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।